আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এইচএসসি হায়ার ম্যাথের এমসিকিউ সলভ করব ফার্স্ট পেপার, ঠিক আছে, যশোর বোর্ড 2023। তো এই সিরিজের ভিডিওগুলোতে আমি কিন্তু এমসিকিউ সলভ করার পাশাপাশি প্রত্যেকটা এমসিকিউ রিলেটেড যে কনসেপ্ট সেটাও তোমাদেরকে বলে দিব এবং এই টাইপের অন্যান্য অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় এবং যদি কোনো শর্টকাট থাকে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা যদি এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও, প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, সো আমরা যশোর বোর্ড 2023 করব ফার্স্ট পেপার হায়ার ম্যাথ। প্রথম যে প্রশ্ন, এক্স এর কোন মানের জন্য এই নির্ণায়কটার ভ্যালু শূন্য হবে। তো আমরা যেটা করব, আমরা সরাসরি এখানে আমরা দেখতে পারতেছি যে থার্ড রোতে, এইখানে দেখো থার্ড রোতে আমার সর্বোচ্চ সংখ্যক শূন্য আছে। যখন নির্ণায়কের বিস্তার করতে হয় সর্বোচ্চ সংখ্যক শূন্য যেই সারি বা যেই কলামে আছে সেই সারি বা সেই কলামের সাপেক্ষে বিস্তার করতে হবে। সো আমি থার্ড রো এর সাপেক্ষে যদি এটাকে একটু বিস্তার করে দেই, তাহলে দেখো শূন্যের সাথে শূন্যের সহগুণক গেল, শূন্যের সাথে শূন্যের সহগুণক ওটাও শূন্য। এই যে -6 এর সাথে -6 এর সহগুণক গুণ করতে হবে। চিহ্নটা কি হবে? এখানে প্লাস, চিহ্নটা কি হবে? চিহ্নটা হবে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস এবং এই -6 এর জন্য আসবে প্লাস। সো আমার সহগুণকটা দাঁড়াবে এরকম, একের জন্য আমার অ্যান্সার হবে -6, সহগুণকের চিহ্ন প্লাস, ঠিক আছে, তার সাথে নির্ণয় কি এই যে এই পোরশনটুকু, ঠিক আছে। সো x² x3 3 = 0। আমি চাইলে 3টা কমন নিতে পারি। সো 3 যদি কমন নেই, 3 কমন নিলে থাকতেছে তোমার x² x11 = 0। যেহেতু ওই সাইডে 0 আছে, সো এইটা দিয়ে সম্পূর্ণটাকে ভাগ করে দাও, -18 দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দিলে তোমার থাকতেছে x² - x = 0, which is x = 0, 1। তো x এর দুইটা পসিবল ভ্যালু আছে, either 0 or 1। অপশন এম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা 2 নাম্বারে দেখো 2tan, মনে মনে এটাকে a ধরো, 2tan a 1 + tan a স্কয়ার a, 2tan a 1 + tan a স্কয়ার a। সূত্র পড়ে সরাসরি সূত্র হচ্ছে cos 2a। সো 2 নাম্বারের জন্য আমরা সরাসরি সূত্র লিখতে পারি। এইটার জন্য সূত্রটা হচ্ছে গিয়ে cos 2a। cos 2a সমান হচ্ছে গিয়ে 2tan a / 1 + tan a স্কয়ার a। সরি, cos 2a না, sin 2a। sin 2a মানে হচ্ছে গিয়ে 2tan a / 1 + tan স্কয়ার। sin 2a। আচ্ছা, তো যদি এরকমই হয় তাহলে তুমি দেখো 2 নাম্বারের ক্ষেত্রে আমার আসবে ওইটা সমান চলে আসবে কত? sin 2a। 2a, a মানে কত? a মানে হচ্ছে অ্যাঙ্গেলটা, সো 45 ডিগ্রি প্লাস x। সো sin 90 ডিগ্রি প্লাস 2x, 90 + 2x, তার মানে সাইন চেঞ্জ হয়ে যাবে cos 2x এবং 90 প্লাস সামথিং, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ যেখানে সাইন পজিটিভ, সো এখানে পজিটিভ চিহ্ন। সো cos 2x, দিস উইল বি দ্য অ্যান্সার, cos 2x। ফাইন। 3 নাম্বারটা মনে মনে করা যায়। দেখো এই যে এখানে 1 আছে, সেই 1 কে আমরা কি লিখবো? সেই 1 কে আমরা লিখবো হচ্ছে গিয়ে tan 45 ডিগ্রি এবং এইখানে মনে মনে আমরা একটা এক চিন্তা করব এবং সেই এককে আমরা চিন্তা করব কত? tan 45 ডিগ্রি। সো এবার এইভাবে পড়ো, মনে মনে পড়ো, tan 45 + tan 30 / 1 - tan 45 × tan 30। এটা সূত্র পড়ে tan a + tan b, tan a + tan b / 1 - tan a tan b। সূত্র হচ্ছে tan a + b। দ্যাট মিন্স এইটা সমান হবে, সম্পূর্ণটা সমান হবে tan a মানে 45 + 30 ডিগ্রি। সো কত চলে আসতেছে? tan 75 ডিগ্রি। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, একটা ত্রিভুজের বাহুগুলোর 3টা দৈর্ঘ্য দেওয়া আছে। একটা ত্রিভুজে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদেরকে বলছে যে স্থূল কোণের পরিমাণ কত সেটা বের করতে হবে। স্থূল কোণ, একটা ত্রিভুজে কিন্তু একটা স্থূল কোণ থাকতে পারে, ঠিক আছে, সূক্ষ্মকোণ একাধিক থাকতে পারে, বাট একটা ত্রিভুজে একটাই স্থূল কোণ থাকবে এবং সেই স্থূল কোণটাকে আমরা বলতে পারি বৃহত্তম কোণ। এবং বৃহত্তম কোণটা সবসময় বৃহত্তম বাহুর অপোজিটে থাকে। এটা হচ্ছে কি তোমার উপপাদ্য, বৃহত্তম কোণ থাকবে বৃহত্তম বাহুর অপোজিটে। সো আমি যদি একটা
ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করি। দেখো এইটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলের একটা যদি হয় 4, একটা যদি হয় 6, এটা তুমি দেখতেই পারতেছো এটা একটা স্থূলকোণ এবং এটাই বৃহত্তম কোণ। সো এর অপোজিটে থাকবে হচ্ছে গিয়ে 8, 4 6 8 4 6 8। আচ্ছা, আমাদের এইটাকে যদি আমি মনে মনে থিটা ধরি, তাহলে cos থিটা সমান কি লেখা যাবে? cos থিটা, কোসাইন ল। ঠিক আছে, কোসাইন ল থেকে আমরা লিখতে পারবো cos থিটা সমান থিটার সন্নিহিত বাহু দুইটার বর্গের সমষ্টি, অর্থাৎ 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার মাইনাস থিটার অপোজিট ওইটার বর্গ বিয়োগ করে দিতে হবে, ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল 4 ইন্টু 6। তো হিসাব নিকাশ করলে তোমার চলে আসতেছে cos থিটা, এটা হিসাব নিকাশ করলে চলে আসতেছে -1/4, তাই না? -1/4। তাহলে থিটার ভ্যালুটা হচ্ছে cos ইনভার্স -1/4। সো আছে নাকি এখানে অপশন এম, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাঁচে যেই সূত্রগুলো দিছে প্রত্যেকটা এক একটা সূত্র। cos 2 থিটা মানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা সরাসরি সূত্র। সো ফার্স্ট স্টেটমেন্ট ইজ কারেক্ট। cos 2 থিটা এটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায়, এটাও কারেক্ট। এবং cos 2 থিটা এইটা সরাসরি সূত্র না, এটা সরাসরি সূত্র না, বাট এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। দেখো 3 এর জন্য কি বলছে, 5 এর 3 এর জন্য কি বলছে, আমরা রাইট সাইড নিয়ে কাজ করি, ঠিক আছে? রাইট সাইড। সো cot স্কয়ার 2 থিটা cosec স্কয়ার থিটা। cot স্কয়ার মানে কি? cot স্কয়ার মানে হচ্ছে গিয়ে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, আর নিচে cosec স্কয়ার থিটা মানে হচ্ছে কি 1 বাই sin স্কয়ার থিটা মাইনাস 1 বাই থাকবে cosec স্কয়ার থিটা। তো কাটাকাটি করে এই যে sin স্কয়ার থিটা নিচে sin স্কয়ার থিটা কাটা যায়, থাকতেছে এখানে শুধু cos স্কয়ার থিটা মাইনাস এইটা মানে হচ্ছে গিয়ে sin স্কয়ার থিটা। সো খেয়াল করো আমার এক নাম্বার সূত্রটা আবার চলে আসছে, যে এক নাম্বার সূত্র যেটা এটাই হচ্ছে এইটা। তার মানে থার্ড স্টেটমেন্ট যেটা সেটাও কারেক্ট। 1 2 3 তিনটাই কারেক্ট। সো অপশন এন উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। ওকে, 6 নম্বরে যেটা দিছে এটা অ্যাকচুয়ালি সরাসরি সূত্র, এটা সরাসরি সূত্র। তো এইটা সমান সমান কি লেখা যায়? cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, এইটা সমান আমরা লিখতে পারি, সূত্র কি বলতেছে? cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, সূত্র বলতেছে sin a প্লাস b ইন্টু sin b মাইনাস a, এটা হচ্ছে সূত্র। a প্লাস b এর জায়গায় তোমার দেওয়া আছে π/4, তুমি যদি π/4 বসাও sin π/4 sin b মাইনাস a, sin π/4 মানে হচ্ছে কি আবার 1/√2। তো আমার 1/√2 sin b মাইনাস a, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। কোথায় আছে বলো? অপশন এল এ আছে, অপশন এল উইল বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক তুমি যদি সূত্র ভুলে যাও বা তুমি যদি অ্যাপ্রোচ করতে না পারো, তুমি কিন্তু অ্যাঙ্গেল ধরে নিয়ে কাজটা করতে পারো। যেমন এখানে তুমি এ সমান সমান ধরতে পারো 30 ডিগ্রি, কথার কথা, তুমি অন্য কিছু ধরতে পারো। বি সমান সমান তুমি ধরতে পারো 45 ডিগ্রি, সরি 15 ডিগ্রি। কেন, কিভাবে ধরলাম? এই যে দুইটা কোণের সমষ্টি দেওয়া আছে π/4, π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। সো 45 যোগ করলে যেন 45 আসে। আমরা 30 15 ধরলাম, ঠিক আছে? এর ভ্যালু 30 ধরলাম, বি এর ভ্যালু 15 ধরলাম। এখন তুমি এইটার ভ্যালুটা বের করে দেখো, cos স্কয়ার 30 মাইনাস cos স্কয়ার 15 কত আসে, ভ্যালুটা নোট করে রাখো। এবার তুমি অপশন টেস্ট করো, অপশনে তুমি এ এর জায়গায় 30, বি এর জায়গায় 15 বসাও, বসায় দেখো কোন অপশনটার সাথে তোমার ওই নোট করা ভ্যালুটা মিলতে চায়। সো যেটার সাথে মিলে যাবে সেটা হবে তোমার উত্তর। সো এইভাবে ত্রিকোণমিতির ম্যাক্সিমাম অঙ্ক তুমি কিন্তু ভ্যালু ধরে নিয়ে করতে পারো, ঠিক আছে? বাট এইটা বেটার অপশন, এটা বেটার, কারণ আমি কিন্তু তোমাকে লিখে করে দেখাইছি। আমি নিজে যদি পরীক্ষা দিতাম, আমি নিজে পরীক্ষা দিলে কিন্তু এভাবে লিখে লিখে করতাম না, কারণ আমি সরাসরি জানি এটা সমান সমান সূত্র। আচ্ছা, a প্লাস বি আসবে, a প্লাস বি মানে হচ্ছে 1/√2। সো 1/√2 কোথায় আছে? এইটা বাদ এইটা বাদ, 1/√2 এইটাতে আছে এইটাতে আছে। সো এই দুইটার যে কোনো একটা অ্যান্সার। পরেরটা কি হবে? sin b মাইনাস a। সো sin b মাইনাস a যেটাতে আছে সেটা অ্যান্সার। ওকে, 7 নাম্বার দেখো, 7 নাম্বার কি বলছে?
আচ্ছা, এইটার সূত্র আছে, সূত্রটা আগে লিখে দিই, ঠিক আছে? সূত্রটা আগে একটু বুঝো। সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এটা সমান সমান হচ্ছে গিয়ে ই। এটা হচ্ছে সূত্র। খেয়াল করো, এইখানে ইনফিনিটি থাকলে এখানে 1 বাই এক্স থাকবে, মানে মোট কথা এই জায়গাটা শূন্য হতে হবে, এই জায়গাটা শূন্য হতে হবে। তো এখানে ইনফিনিটি থাকলে এখানে 1 বাই এক্স থাকবে। এখানে যদি এক্স টেন্স টু 0 হইতো তাহলে এখানে এক্স থাকতো। এই জায়গাটা আমার হতে হবে শূন্য। এই যে এই পজিশনটা আমার হতে হবে শূন্য, এই যে এই পজিশনটা। সো মনে রাখার উপায় হচ্ছে ইনফিনিটি থাকলে 1 বাই ইনফিনিটি মানে শূন্য, সেইখানে 1 বাই এক্স থাকবে। আর শূন্য থাকলে সরাসরি এক্স বসবে। এইখানে যেটা বসবে পাওয়ারে তার অপোজিটটা বসবে, এবং এইটা সমান সমান সবসময় ই হবে। ঠিক আছে, আরো একটা সূত্র আছে, এটা সমান আরো একটা সূত্র আছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। 1 বাই এক্স থাকলে এক্স হয়, এক্স থাকলে 1 বাই এক্স হয়। এইটা সমান সমান হচ্ছে গিয়ে তোমার ই। ঠিক আছে, এখন অঙ্কটা দেখো, অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স। এখানে এক্স আছে প্লাস 5 আছে, আমি একটাতে এক্স দিলাম, গুণ দিয়ে লিখলাম লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 5। দেখো তো লেখা যায় কিনা, লেখা যায় কিনা? দুইটা গুণ আছে, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, সো এখানে যোগ ছিল, আমি গুণ আকারে লিখছি। গুণ আকারে লেখার পরে দেখো, তুমি যদি এখানে লিমিট বসাও, লিমিট বসালে কি হচ্ছে, এক্স এর জায়গায় ইনফিনিটি বসাও, তাহলে 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে কি শূন্য, 1 প্লাস শূন্য মানে হচ্ছে কি 1, 1 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কি 1, সো এটার ভ্যালু সরাসরি আসবে 1। এবং এইটা তুমি অ্যাকচুয়ালি সূত্রের সাহায্যে জানো, কোন সূত্রটা? 1 নাম্বার সূত্রটা। 1 নাম্বার সূত্র অনুযায়ী এইটা চলে আসতেছে কত? এইটা চলে আসতেছে হচ্ছে গিয়ে ই, সরাসরি ফর্মুলা। তো ই গুণন 1, দ্যাট মিন্স আওয়ার অ্যান্সার উইল বি ই। ক্লিয়ার? ওকে, আট নাম্বার প্রশ্নটা দেখো। 8 নাম্বার প্রশ্নটাতে কি বলছে? 8 নাম্বার প্রশ্নটাতে বলছে, 8 নাম্বার প্রশ্নটা আমরা সরাসরি সূত্র দিয়ে করতে পারি, ঠিক আছে? 8 নাম্বার প্রশ্ন সূত্র আছে সরাসরি, ডি ডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, যেখানে ইউ ভি দুইটাই এক্স এর ফাংশন, ইউ ভি দুইটাই এক্স এর ফাংশন। ফাংশনের ঘাত যদি ফাংশন থাকে আরেকটা, সেক্ষেত্রে আমাদের ডিফারেন্স মানে ইয়েটা হবে এরকম, সূত্রটা হবে এরকম, ইউ টু দি পাওয়ার ভি, অর্থাৎ এখানে যেটা আছে এখানে সেটা, ভি বাই ইউ। খেয়াল রাখো, ভি কোনটাকে ধরছি? ভি ধরছি পাওয়ারটাকে, ইউ ধরছি বেসটাকে। তো ভি বাই ইউ সাথে হবে ডিউ ডিএক্স প্লাস এলএন ইউ ডিভি ডিএক্স। তো এই সূত্র মোতাবেক আমরা সরাসরি কিন্তু এটা করতে পারবো, কারণ এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 2x, এক্স একটা এক্স এর ফাংশন, 2x এটাও এক্স এর ফাংশন। সো যেহেতু এক্স এর পাওয়ার আরেকটা এক্স এর ফাংশন, সো আমরা এই সূত্র মোতাবেক করতে পারবো। সো 8 নম্বর অঙ্কটা যদি আমি করি, তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2x, তাহলে এটা সমান সমান আসবে এক্স টু দি পাওয়ার 2x, ভি মানে হচ্ছে 2x, ইউ মানে হচ্ছে x, সো আমার আসবে 2x ডিভাইডেড বাই x ডিউ ডিএক্স। ইউ কোনটা? ইউ হচ্ছে কি আমার x, ঠিক আছে, প্লাস ln ইউ মানে হচ্ছে গিয়ে x ডিভি ডিএক্স, তার মানে ডি ডিএক্স অফ ভি, ভি কত? ভি হচ্ছে কি আমার পাওয়ার 2x। সো হিসাব নিকাশ করলে x টু দি পাওয়ার 2x, এখান থেকে 1 আসবে, কাটাকাটি করলে এখান থেকে 2 আসবে, প্লাস এখান থেকে 2 আসবে, 2 ln x। দ্যাট ইজ দ্য অ্যান্সার, অপশন এন, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 9 নম্বর দেখো, এটা ডিরেক্ট অঙ্ক, এটা তো আসলে বাচ্চা অঙ্ক, বাচ্চা অঙ্ক মুখে মুখে করা যায়। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 10x dx। সো ই টু দি পাওয়ার মনে মনে এটাকে x ধরো, এইটাকে তুমি মনে মনে ধরো, এটা হচ্ছে কি তোমার x। সো এটা যদি x হতো তাহলে তোমার রেজাল্ট আসতো ই টু দি পাওয়ার x, বাট যেহেতু এটা x না, এটাকে ডিফারেন্সিয়েট করে আবার ভাগ করতে হবে।
আমার রেজাল্ট হবে e⁻−10x ডিভাইডেড বাই, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে -10, সেটা দিয়ে ভাগ, প্লাস সি। তাহলে কোনটা দাঁড়াচ্ছে অপশন? অপশন দাঁড়াচ্ছে এম। ক্লিয়ার? একবারে সহজ সূত্রের অঙ্ক, একবারে সরাসরি সূত্রের অঙ্ক। 10 নাম্বারটা দেখো, সূত্র কি বলে? সূত্র বলে যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx, this is equals to tan inverse x plus c. This is the formula. So আমাকে বলছে 0 থেকে 1 4 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx। তাহলে 4 একটা কনস্ট্যান্ট, এটাকে তুমি সামনে ধরো, তাহলে থাকতেছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেটা মানে হবে tan ইনভার্স x। লিমিট আছে, লিমিট বসাও 1 0, 1 বসালে আসবে কত? tan ইনভার্স 1 মানে হচ্ছে গিয়ে পাই বাই 4। একবারে লিখে, হ্যাঁ তোমরা তো আসলে বুঝবা, এইচএসসি পরীক্ষা দিবা কয়েকদিন পর। tan ইনভার্স 1 সরাসরি লিখি পাই বাই 4 মাইনাস tan ইনভার্স 0, এটা করলে 0। প্রথমে আপার লিমিট বসাইছি, তারপরে লোয়ার লিমিট বসাইছি। তো হিসাব নিকাশ করলে দেখো রেজাল্ট চলে আসতেছে পাই। পাই কোথায়? অপশন এম। ক্লিয়ার? 11 নাম্বার দেখো, উপবৃত্তের ক্ষেত্রফল x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। এইটার ক্ষেত্রফল, এটা একটা উপবৃত্ত, উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। সে এই উপবৃত্তটার স্ট্যান্ডার্ড ইকুয়েশনের এরিয়া হবে পাই এ বি। মনে রাখতে হবে সূত্র হচ্ছে পাই এ বি। এ কোথায় পাবো, বি কোথায় পাবো? এই যে এইখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে কি তোমার এ, এখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে এ, এখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে তোমার বি। সো এইখানে এ বি এভাবে আমরা পাবো। তো আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে নিয়ে যাও। আমি যদি 5x স্কোয়ার প্লাস কত আছে 20y স্কোয়ার ইকুয়ালস টু 100, এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ দেই তাহলে চলে আসবে x স্কোয়ার ডিভাইডেড বাই কত 20 চলে আসবে, তাই না? 100 দিয়ে যদি ভাগ দেই তাহলে এখানে আসবে 20 y স্কোয়ার, এখানে 20 আছে, 100 দিয়ে যদি ভাগ দেই তাহলে 100 তার নিচে 20, তাহলে তার মানে হচ্ছে 5 ইকুয়ালস টু 1। তাহলে দেখো এটা হচ্ছে a স্কোয়ারের ভ্যালু, a না কিন্তু এটা হচ্ছে a স্কোয়ার। a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 20, তাহলে এর ভ্যালু হবে √20। b স্কোয়ারের ভ্যালু হচ্ছে 5, তাহলে b এর ভ্যালু হবে √5। তাহলে এরিয়া কত? এরিয়া হবে পাই ইন্টু এর ভ্যালু আমি বললাম হচ্ছে √20, বি এর ভ্যালু বললাম √5। তাহলে হিসাব নিকাশ করো, √এর ভিতরে থাকবে 5 গুণন 20, তার মানে 100। 100 রুট করলে হবে 10, 10 পাই। 10 পাই, অপশন এম। 12 নম্বর অঙ্ক যেটা মুখে মুখে করা যায় আসলে, পি এবং কিউ ম্যাট্রিক্স দুইটির ক্রম যদি একটা যদি এ বি হয়, এ বাই বি হয়, একটা যদি বি বাই সি হয়, পি কিউ ম্যাট্রিক্সের ক্রম কোনটা? একবারেই বেসিক অঙ্ক, একবারেই বেসিক। দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হয়। তো প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সমান, দ্যাট মিন্স গুণটা পসিবল। গুণ যদি পসিবল হয় তাহলে মাত্রা কত হবে? মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এ বাই সি। অপশন এন। ক্লিয়ার? ব্যতিক্রমী অব্যতিক্রমী, ব্যতিক্রমী অব্যতিক্রমী, অব্যতিক্রমী নির্ণায়ক। একটা ম্যাট্রিক্সকে অব্যতিক্রমী বলবো যদি নির্ণায়ক নট ইকুয়ালস টু 0 হয়। ব্যতিক্রমী হলে নির্ণায়ক শূন্য হবে, অব্যতিক্রমী হলে নির্ণায়ক অশূন্য হবে। ঠিক আছে? ব্যতিক্রমী ইংলিশ হচ্ছে কি তোমার সিঙ্গুলার। সিঙ্গুলার কি হবে? নির্ণায়কের ভ্যালুটা শূন্য হবে। এবং অব্যতিক্রমী, অব্যতিক্রমী ইংলিশ হচ্ছে গিয়ে নন সিঙ্গুলার, সেক্ষেত্রে কি হবে? নির্ণায়কের ভ্যালু নট ইকুয়ালস টু 0 হবে। তো আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা দিয়েছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সিঙ্গুলার নন সিঙ্গুলার যেখানে আসবে সেখানে নির্ণায়কের ব্যাপার স্যাপার আছে। তো নির্ণায়ক সবসময় স্কোয়ার ম্যাট্রিক্সের হয়। তো তোমার যদি স্কোয়ার ম্যাট্রিক্স থাকে তাহলে শুধুমাত্র তুমি ব্যতিক্রমী অব্যতিক্রমী কনসেপ্টটা নিয়ে আসতে পারবা, অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় না। তো এটা হচ্ছে কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং এটাকে বলছে অব্যতিক্রমী।
তাহলে আমরা এটা নির্ণায়ক বের করে ফেলি। এখানে নির্ণায়কটা হচ্ছে গিয়ে x + 4 4 - 4 x - 4 দিস শুড বি নট ইকুয়ালস টু 0। তাহলে গুণ করলে তোমার আসতেছে x² - 4² সূত্রের মাইনাস এবং এই মাইনাসে প্লাসে মাইনাস, তো প্লাস হয়ে গেল 4 4 16 ইকুয়ালস টু 0। সো x² এর ভ্যালু দাঁড়াচ্ছে নট ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু দাঁড়াচ্ছে নট ইকুয়ালস টু 0। x এর ভ্যালু নট ইকুয়ালস টু 0, দ্যাট উইল বি আওয়ার কন্ডিশন, অপশন এল। ঠিক আছে, ওকে। p এর কোন মানের জন্য এই নির্ণায়কের মান শূন্য হবে? নির্ণায়কের মান শূন্য হবে, এটা একবারেই বাচ্চা একটা অঙ্ক, মানে তোমার হাত লাগাইতেই হবে না খাতায়, তুমি চোখ দিয়ে দেখেই অ্যান্সার বলে দিতে পারবা। খেয়াল করো, 1 2 3, এখানে আছে 1 2। আমরা জানি নির্ণায়কের পাশাপাশি না, সরি ভুল বললাম, নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম যদি সেম হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে নির্ণায়কের মান শূন্য হয়। এটা নির্ণায়কের ধর্ম। তাহলে তুমি দেখো এই নির্ণায়কটার ক্ষেত্রে 1 2 3 অলরেডি আছে এবং নিচে 1 2, ঠিক আছে। কত হইলে নির্ণায়কের মান শূন্য হবে? শূন্য হবে এটাই জানতে চাইছে। সো পি এর ভ্যালুটা আমি যদি 3 ধরি, তোমার কোনো সমস্যা আছে? পি এর ভ্যালু যদি 3 ধরো, তাহলে দুইটা সারি সমান হয়ে যাচ্ছে এবং দুইটা সারি সমান হয়ে গেলে নির্ণায়কের মান শূন্য হবে। সো পি এর ভ্যালু 3 অপশনে আছে। সো এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, বিস্তার করার কোনো দরকার নেই, প্রপার্টি ইউজ করলাম আমরা। 15 নাম্বার দেখো, এত এর 1 3 তম ভুক্তির সহগুণক। 1 3 মানে হচ্ছে গিয়ে তোমার 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, অর্থাৎ এই যে 2 এর সহগুণক কত এটা জানতে চাইছে। সো সহগুণক এখানে একটা প্লাস, এখানে মাইনাস, এইটার চিহ্নটা প্লাস হবে। সো 2 এর সহগুণকের চিহ্ন হবে প্লাস এবং সহগুণকটা হবে এইটার নির্ণায়ক। এই যে এখানে আমি স্কয়ার করে দিয়েছি, এইটার নির্ণায়ক। তাহলে আমার চলে আসতেছে -6 - 7, -6 - 7 তার মানে হচ্ছে গিয়ে তোমার -13 এবং চিহ্ন এখানে আছে প্লাস, সো -13ই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। কোথায় আছে -13? এখানে। ঠিক আছে, এত এর বিপরীত ম্যাট্রিক্স, চমৎকার একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষা দুইটার জন্যই। 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা, এটা শর্টকাট দিয়ে করা যায়, মুখে মুখে করা যায়, চোখ দিয়ে দেখেই তুমি অ্যান্সার করতে পারবে, এটার জন্য খাতা কলম ইউজ করতে হয় না। তো শর্টকাটটা কিরকম? শর্টকাটটা হচ্ছে এরকম যে এ যদি যে কোনো একটা ম্যাট্রিক্স হয় এবং ম্যাট্রিক্সটা যদি এরকম হয় ABCD, তাহলে এ ইনভার্সটা কিরকম হবে? এত হলে এ ইনভার্স এইটা হবে এরকম 1/নির্ণায়ক। ঠিক আছে, 1/নির্ণায়ক, এখানে আমি নির্ণায়ক দিয়ে দিলাম 1/নির্ণায়ক। নির্ণায়কটা আবার তুমি মুখে মুখে করতে পারবে, একটা হচ্ছে AD - BC। সো নির্ণায়কের জায়গায় আমি AD - BC বলতে পারি। ঠিক আছে, তাহলে AD - BC এটা হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে, তার সাথে কি হবে? তার সাথে কি হবে? এই যে এই দুইটা ভ্যালু, প্রধান কর্ণ বরাবর যেই দুইটা ভ্যালু, সেই দুইটা ভ্যালু পজিশন চেঞ্জ করবে, পজিশন চেঞ্জ করবে। এর জায়গায় ডি আসবে, ডি এর জায়গায় এ আসবে। সো এখানে গেল ডি, এখানে গেল এ। আর কি হবে? এই যে গৌণ কর্ণ বরাবর যেই দুটো এলিমেন্ট, সেই দুটো এলিমেন্ট চিহ্ন চেঞ্জ করবে, পজিশন না, চিহ্ন চেঞ্জ করবে। তাহলে এখানে আছে সি, এখানে হবে -সি, এখানে আছে বি, এখানে হবে -বি। এইটা যদি করো, এটাই হচ্ছে কি তোমার নির্ণায়কের ভ্যালু। তোমার এই অঙ্কের ক্ষেত্রে দেখো কি হবে। সুতরাং 5 3 4 3, এটার ইনভার্সটা হবে এরকম 1/AD BC। ঠিক আছে, 3 5 15 -3 4 12, 15 - 12 তার মানে হচ্ছে কি 3। আর কি হবে? 5 3 জায়গা চেঞ্জ করবে। সো এখানে আসবে 3, এখানে আসবে 5, 4 3 চিহ্ন চেঞ্জ করবে। তো এখানে আসবে -4, এখানে আসবে -3। দেখো এটা কোন অপশনের সাথে মিলে? 1 3 1 3। সো এই দুটো তো বাদ। 3 5 3 5 -4 -3 -4 -3, অপশন এল। ঠিক আছে, অপশন এল হবে তোমার সঠিক উত্তর। ওকে, দেখো 17 মুখে মুখে করা যাচ্ছে। এবি রেখার ঢাল, এ এবং বি দুইটা কিন্তু ঢাল, ঢাল বের করার সূত্রটা হচ্ছে
কোটির অন্তর বাই ভুজের অন্তর, কোটির 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 পার্থক্য লিখি, কোটির পার্থক্য ডিভাইডেড বাই ভুজের পার্থক্য। তো কোটির পার্থক্য দেখো 8 4, 8 4 এর ডিফারেন্স হচ্ছে 4, এখানে 10 ভুজ, এখানে ভুজ হচ্ছে 6, 10 এবং 6 এর পার্থক্য হচ্ছে 4, তাহলে উপরে 4 নিচে 4 কাটাকাটি করলে 1। সো তোমার অপশন 1 ঠিক আছে। এবি রেখার সমীকরণ বের করো, এবি রেখার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে না? এবি রেখার সমীকরণ বের করতে হবে। আমরা কাজ করি, পেজটা আরেকটা নিয়ে নিই, পেজটা আরেকটা নিয়ে নিই। 17 দেখো, 17-2 এবি রেখার সমীকরণ। তাহলে আমার যে কোনো একটা বিন্দুকে আমি টার্গেট করি, সাপোজ আমি এ বিন্দুটাকে টার্গেট করলাম, তাহলে এ বিন্দুগামী এবং এক ঢাল বিশিষ্ট রেখাটা তো আমি বের করতে পারবো, অথবা আমার দুই বিন্দু দেওয়া আছে, আমি দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিয়েও বের করতে পারি, তোমার ইচ্ছা। আমি যদি এ বিন্দু দিয়ে বের করি তাহলে এক্স কি হবে বলো, y মাইনাস কোটি y মাইনাস y1 অর্থাৎ y মাইনাস 4 ইকুয়ালস টু m, m মানে হচ্ছে কি 1 যেটা আমি মাত্র বের করলাম, x মাইনাস x1, x1 হচ্ছে কি ভুজ 6। তাহলে কি হচ্ছে x y ওই সাইডে যাবে মাইনাস y মাইনাস 6 প্লাস 4 তার মানে মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো x মাইনাস y মাইনাস 2 আছে নাকি, x মাইনাস y মাইনাস 2 এটাও ঠিক আছে। এবি কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল বের করো, এবি কে বাহু ধরে, তাহলে এ এবং বি এর দূরত্ব বের করতে হবে। এ বি এর দূরত্ব বের করি, দুই বিন্দু দূরত্ব বের করি আমরা, তাহলে তোমার আসতেছে 10 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 4 হোল স্কয়ার, এটা তো সবাই জানো। আচ্ছা, তো 4 স্কয়ার 4 স্কয়ার তার মানে হচ্ছে কি 4√2, তাহলে এ বির বর্গের ক্ষেত্রফল কত হবে, এ বি স্কয়ার সমান সমান 4√2 স্কয়ার, 16 দুগুণে 32, দিছে কত 8, তার মানে 3 নাম্বারটা ভুল, ক্ষেত্রফল হবে 32 একক, দিছে 8 একক। তাহলে আমার 1 2 ঠিক আছে, অপশন কি ক্লিয়ার? ওকে, এত এবং এত বিন্দুদের সংযোগ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? তো একটা রেখা, এখানে একটা বিন্দু যেটা হচ্ছে কি তোমার পি 1, -2, এখানে একটা বিন্দু যেটা হচ্ছে কি তোমার -8, 1, কত 2:1। সো এইটা যদি 2 ভাগ হয় এইটা হবে 1 ভাগ, এইটার কোঅর্ডিনেট কত আমরা জানতে চাই, তাহলে এইটার কোঅর্ডিনেটটা হবে এরকম, দেখো ভুজ যখন বের করব, ভুজের সাথে ওই সাইডের অনুপাত, এই সাইডের ভুজের সাথে ওই সাইডের অনুপাত, এই সাইডের ভুজের সাথে এই সাইডের অনুপাত, তাহলে 1 এর সাথে 1, 1 এর সাথে 1 প্লাস -8 এর সাথে 2, -8 এর সাথে 2 ডিভাইডেড বাই অনুপাতের যোগফল 1 প্লাস 2, কমা আরো বের করতে হবে, বাট একটু পরে বের করি, কারণ এইটা হিসাব নিকাশ করে আমি দেখতে পারতেছি কত আসতেছে 1 -16, 1 -16 মানে -15, -15 কে 3 দিয়ে ভাগ করে আসে -5, সো ভুজ হবে -5। আগে ভুজটা মিলাই, ঠিক আছে, -5 আছে কোথায়, এটা বাদ 10 আছে, এটা বাদ 10 আছে, এটা বাদ 10 আছে, তিনটেই বাদ, তাহলে এন হবে আমার সঠিক উত্তর, ঠিক আছে? কোটিটা বের করা লাগতেছে না। তো এখানে তোমার কিছু সময় বেঁচে যাবে, এবং এই যে ছোট্ট একটু সময় তুমি বাঁচাইলা, এগুলো তোমাকে অ্যাডমিশনে সাহায্য করবে, যেখানে তুমি সময় বাঁচাতে পারবা সেখানে সময় বাঁচাতে হবে, ঠিক আছে? তো ওভার ক্যালকুলেশন করা যাবে না, হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করতে হবে। ওকে, আচ্ছা, একটা বৃত্তের সমীকরণ দিচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ কত একক, বৃত্তের ব্যাসার্ধ সরাসরি ফর্মুলা আছে, সরাসরি ফর্মুলা হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। তাহলে আমার জি কত, এফ কত, সি কত, জি হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যা আসে সেটা, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে আসে 4, তাহলে 4² এফ হচ্ছে ওয়াই এর সহগকে ভাগ করলে তাহলে 6², আমি চিহ্ন নিয়ে হিসাব করতেছি না, চিহ্ন আমার দেখতে হবে না যেহেতু স্কয়ার আছে সেজন্য, বাট সি এর চিহ্নটা খেয়াল করতে হবে, সি হচ্ছে তোমার +2, তাহলে এখানে হবে -2। হিসাব নিকাশ করো কত হয়, 36 আর 16, 36 আর 16 কত হয়, 36 আর 10 হচ্ছে 46, 46 আর 6 হচ্ছে গিয়ে 52, 52 থেকে 2 বাদ দিলে হচ্ছে 50, 50 মানে হচ্ছে গিয়ে 5√2, তাই না? 5√2 অপশন এম। বৃত্তটির ওয়াই অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ সরাসরি করা যায়, সূত্র হচ্ছে 2√f² - c,
ওয়াই অক্ষ বলছে, এই জন্য 2√f²-c। যদি এক্স অক্ষ বলতো তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2√g²-c। ওকে, সো এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে 2√6² এবং সি এর ভ্যালু তো আমি আগে লিখছি -2, তাহলে 36 থেকে 2 বাদ দিলে আসে 34, 2√34 অপশন কে, দ্যাট উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি বলতো? আমরা জানি ব্যাসার্ধ হবে কোটির সমান, কোটির অ্যাবসলিউট ভ্যালুর সমান। একটা বৃত্ত যদি, একটা মিনিট দাঁড়াও, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে এবং আমার যদি বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে, স্পেশালি বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে, খেয়াল করে এখানে দুই ধরনের কনসেপ্ট হয়। সমীকরণ তোমাকে দেয়া আছে, সাপোজ সমীকরণ দেয়া আছে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে g²= c, ওয়াই অক্ষকে স্পর্শ করলে f²= c। এবার আমাকে সমীকরণ দেয়া নাই, কেন্দ্র দেওয়া আছে। কি দেওয়া আছে? কেন্দ্র দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কোটির অ্যাবসলিউট ভ্যালুর সমান এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে ভুজের অ্যাবসলিউট ভ্যালুর সমান। ঠিক আছে? আরে তো এই যে এটা মনে করা যে আমার এটা কি করছে, এটা হচ্ছে আমার এক্স অক্ষকে স্পর্শ করছে। সো এটার কেন্দ্রের স্থানাঙ্ক ছিল 2, -3। সো এই যে এই দূরত্বটা, যেহেতু কোটি হচ্ছে -3, আমি একটু অ্যাকচুয়ালি উপরে লিখে ফেলছি, এটা সমস্যা না, আমি কারণ অ্যাবসলিউট ভ্যালু দিছি। ঠিক আছে, ব্যাসার্ধ তো অ্যাকচুয়ালি নেগেটিভ হবে না, সো -3 এর অ্যাবসলিউট ভ্যালু নিলে তোমার +3 চলে আসবে। বাট আমার ফিগারটা আঁকাটা একটু ইয়া হয়েছে। এক্স্যাক্টলি যদি আঁকি তাহলে জিনিসটা হচ্ছে এরকম 2, -3। সো 2, -3 হলে এতটুকু দূরত্ব মাস্ট বি 3 হবে। এই জন্য আমরা বলতেছি এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে ব্যাসার্ধ হবে কোটির অ্যাবসলিউট ভ্যালু এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে হবে ভুজের অ্যাবসলিউট ভ্যালু। হোয়াট এভার, আমার ব্যাসার্ধ আমি জেনে গেছি। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3। সো ব্যাসার্ধ যদি 3 হয়, কেন্দ্র জানা আছে, ব্যাসার্ধ জানা আছে, সো কিসের ওয়েট করতেছো? কেন্দ্র জানা আছে, ব্যাসার্ধ জানা আছে, সো আমার সমীকরণ জানা আছে। সমীকরণ হচ্ছে x - 8 অর্থাৎ 2 হোল স্কয়ার প্লাস y - k, that means y plus 3 whole square is equals to r square which is 3, so 3 square। সেটাকে যদি আমি এক্সপ্যান্ড করি কি আসবে? এখান থেকে x স্কয়ার, এখান থেকে y স্কয়ার, সো x স্কয়ার প্লাস y স্কয়ার। এখান থেকে আসবে -4x, এখান থেকে আসবে +6y, সো -4x + 6y। এখান থেকে আসবে 4, এখান থেকে 9, এখান থেকে 9 কাটাকাটি করলে 4, তো x স্কয়ার প্লাস y স্কয়ার -4x + 6y + 4, এইটা। ঠিক আছে, এই রেখাটা যদি এই বৃত্তের ব্যাস হয়, এইটা হচ্ছে ওইটার একটা ব্যাস, সো ওইটার যে কেন্দ্র, সেই কেন্দ্রটা ব্যাসের উপর স্থিত হবে, কারণ ব্যাস সবসময় কেন্দ্রগামী হয়। আমরা কি করব? এইটার কেন্দ্র বের করে ফেলি। এইটার কেন্দ্র কেন্দ্র কত? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ। সো তার আগে খেয়াল করতে হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ 1 আছে কিনা। 1 আছে, ওকে। তো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসতেছে 6, ওয়াই এর সহগ হচ্ছে 0, যেটাকে -2 দিয়ে ভাগ করলে আসবে 0। সো 6,0 দ্যাট পয়েন্ট মাস্ট বি লাই অন দিস স্ট্রেট লাইন, কারণ এইটা হচ্ছে কি ব্যাস এবং ওটা হচ্ছে কেন্দ্র, ব্যাস সবসময় কেন্দ্রগামী হয়। তাহলে 6,0 দিয়ে আমি যদি এটাকে সিদ্ধ করে দেই, 2 × 6 -0 প্লাস k = 0, তার মানে k এর ভ্যালু আসতেছে -12, তাই না? ওকে, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ত্রিভুজের দুইটা শীর্ষ দেওয়া আছে, 3 নাম্বার শীর্ষটা আমরা
জানি না, বাট ভরকেন্দ্রের স্থানাঙ্ক জানি। তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক তুমি যদি জানো, ভরকেন্দ্রের স্থানাঙ্ক এটা হচ্ছে ভরকেন্দ্র এবং এটা হচ্ছে 6,4। ভরকেন্দ্রের সূত্র আমাদের জানা আছে। সূত্র কি বলতেছে? সূত্র বলতেছে যে ভরকেন্দ্র ত্রিভুজের তিনটা শীর্ষ যদি তোমার x1, y1, x2, y2, x3, y3 হয়, দেন ভরকেন্দ্র হবে x1 plus x2 plus x3 divided by 3, y1 plus y2 plus y3 divided by 3। ঠিক আছে, বা সোজা বাংলায় হচ্ছে ভুজের গড় ডিভাইডেড বাই কোটির গড়। যে কোনো n ভুজের ক্ষেত্রে এটা সত্য। যদি চতুর্ভুজ হতো এবং যদি আমাকে বলতো যে ভরকেন্দ্র বের করো, চতুর্ভুজের 4টা শীর্ষ দেওয়া আছে, সেক্ষেত্রে চতুর্ভুজের ভরকেন্দ্র হতো চতুর্ভুজের 4 শীর্ষের ভুজের গড়। গড় মানে কি? সবগুলা ভুজ যোগ করবা, ভাগ দিবা 4 দিয়ে, যেহেতু 4টা শীর্ষ 4 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, কোটির গড় হবে তোমার ভরকেন্দ্রের কোটি। যদি তোমার পঞ্চভুজ হতো তাহলে 5টা শীর্ষ থাকতো, তাহলে 5টা ভুজের সমষ্টি ডিভাইডেড বাই 5। ঠিক আছে, গড় বের করতে হবে, সো ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে কি তোমার পঞ্চভুজের ভুজ, মানে ভরকেন্দ্রের ভুজ, কোটি হবে। ওকে, সি বিন্দুর স্থানাঙ্ক কত? ঠিক আছে, সি বিন্দুর স্থানাঙ্ক কত? ধরা যাক সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি তোমার x, y। তো সি বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয়, তাহলে আমি ওখান থেকে কি লিখতে পারি? আমি লিখতে পারি যে 3 + 7 + x ডিভাইডেড বাই 3 কমা সামথিং সামথিং আমি পরে হিসাব করব। দিস উইল বি ইকুয়ালস টু কত? ভরকেন্দ্রের ভুজ হবে 6, কোটি হচ্ছে 4। তো এই যে এই ভ্যালুটা 6 এর সমান হবে। তাহলে মুখে মুখে হিসাব করি, এই ভ্যালুটা যদি 6 এর সমান হয়, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 × 6 = 18। 18 থেকে বিয়োগ যাবে 3, দ্যাট মিন্স 15। 15 থেকে বিয়োগ যাবে 7, দ্যাট মিন্স 8। সো ভরকেন্দ্রের ভুজ হবে 8। দেখি ভুজ 8 কোথায় আছে? ভুজ 8 নাই, 8 নাই, 8 নাই। সো অপশন এল হবে সঠিক উত্তর। কোটি আমার ক্যালকুলেট করা লাগলো না। ঠিক আছে, একটু সময় বেঁচে গেল। ফাইন। এবি এর উপর লম্বরেখার ঢাল কত? তো এবি এর ঢাল বের করব ও লম্বরেখার ঢাল বের করব। সো এবি এর ঢাল বের করে ফেলি। ঠিক আছে, এবি এর ঢাল এম এবি, দুই বিন্দু জানা আছে, কোটির পার্থক্য ডিভাইডেড বাই ভুজের পার্থক্য। সো 8 - 1, এখানে আসবে আমার হচ্ছে গিয়ে 3 - 7 সমান সমান কত আসতেছে? উপরে আছে 7, নিচে আছে হচ্ছে গিয়ে 4। তো এবি এর লম্বরেখা, লম্বরেখা মানে কি? ঢালের গুণফল -1 হবে। এবি রেখা এবং লম্বরেখার ঢালের গুণফল হবে -1। তো যখনই লম্বরেখার ঢাল বের করতে বলবে, তোমরা যেটা করবা, যে ভগ্নাংশটা আসবে ভগ্নাংশটাকে উল্টাবা, চিহ্নটাকে উল্টাবা। তো ভগ্নাংশটাকে উল্টাইলে আসবে 4/7 এবং চিহ্ন আছে প্লাস, তার অপোজিট চিহ্ন হচ্ছে মাইনাস। তো আমার এবি এর লম্বরেখার ঢাল হবে -4/7। -4/7। ফাইন। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, ডেফিনেটলি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ বরাবর উপাদানগুলো যদি অশূন্য হয় এবং বাকি সব উপাদান যদি শূন্য হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে গিয়ে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, সো কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স ডেফিনেটলি, কারণ এটা হচ্ছে 3/3 সাইজের একটা ম্যাট্রিক্স। সারি এবং কলাম সংখ্যা সমান হলে সেটাকে বর্গ ম্যাট্রিক্স বলে। সো দিস ইজ অলসো কারেক্ট। স্কেলার ম্যাট্রিক্স, যদি কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর সবগুলো উপাদান সমান হয়, তাহলে সেটাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। তো এখানে 6 6 6 থাকলে সেটা স্কেলার ম্যাট্রিক্স হতো, বা 7 7 7 বা 8 8 8, ঠিক আছে, থাকলে সমান হতো, মানে স্কেলার ম্যাট্রিক্স হতো। বাট দিস ইজ নট এ স্কেলার ম্যাট্রিক্স, দিস ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো স্কেলার ম্যাট্রিক্স এটা ভুল। তাহলে কি হবে? 1 2 হবে। আচ্ছা, আমি রিলেভেন্ট একটা ইনফরমেশন দিয়ে দেই। তোমার কর্ণ ম্যাট্রিক্স বলো, স্কেলার ম্যাট্রিক্স বলো, অভেদঘাতী ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কয়টা ম্যাট্রিক্সের কথা বলছি? 5টা ম্যাট্রিক্সের কথা বলছি। কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, এই 5টা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে প্রধান কর্ণের উপাদানের গুণফলের সমান। সাপোজ এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালু বের করতে বলছে, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কটা আমি চোখ বন্ধ করে বলতে পারি, এটা হবে 6 × 7 × 8। ঠিক আছে, নির্ণায়ক এক্সপ্যান্ড করার দরকার নেই। যে কোনো ডায়াগোনাল ম্যাট্রিক্স বলো, প্রধান কর্ণের উপাদানগুলো গুণ করে দিলেই হয়। যে কোনো আপার ট্রায়াঙ্গুলার, যে কোনো লোয়ার ট্রায়াঙ্গুলার, স্কেলার,
অভেদঘাতী সবগুলো প্রধান কোণের উপাদানগুলো জাস্ট গুণ করে দিবা, নির্ণায়কের ভ্যালুটা চলে আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা ইনভার্সটাও কিন্তু আমি মুখে মুখে বলতে পারবো। এটা ইনভার্সটা হচ্ছে 1/6 0 0 0 1/7 0 0 0 1/8। দ্যাট মিনস প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেইটার গুণাত্মক বিপরীতটা যদি প্রধান কর্ণ বরাবর লিখে দাও তাহলে ইনভার্স চলে আসবে। এটা কিন্তু তিনটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ইনভার্সটা তিনটার ক্ষেত্রে সত্য, ঠিক আছে? আর ডায়াগোনাল অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার হবে না। বাট এবার আমরা যশোর বোর্ড 2023-এর সবগুলো এমসিকিউ সমাধান করে ফেললাম। প্রশ্নটা মোটামুটি সহজ ছিল। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে যে অন্যান্য ভিডিওগুলো আমি করবো কিনা। যে কোনো সমস্যা থাকলে আমাদের পাবলিক গ্রুপে তুমি পোস্ট করতে পারো, আমরা সমাধান করার চেষ্টা করব। এবং আমাদের কিন্তু একটা রানিং কোর্স আছে, সেটা কিন্তু HSC 25 ব্যাচ অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, ঠিক আছে? প্রবর্তনের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি। সো তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও তাহলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং বিস্তারিত জানতে চাইলে এই গ্রুপে পোস্ট করতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।